Hi student, welcome back my channel. Today's discussion topic is regulation of glycolysis. Glycolysis এর আমরা কোথায় ডেফিনিশন ফার্স্ট দেখেছিলাম, তারপরে লোকেশন দেখেছিলাম এবং রিঅ্যাকশন দেখেছিলাম আগের ভিডিওটাতে। এই ভিডিওটাতে আমরা দেখব রেগুলেশন অফ গ্লাইকোলিসিস। আমরা পয়েন্ট ওয়াইজ পড়বো। এটাতে রেগুলেশন দেখব, তারপর এটা সিগনিফিকেন্স অ্যান্ড তারপর এটা হচ্ছে এনার্জেটিক্স। ঠিক আছে, তো রেগুলেশন অফ গ্লাইকোলিসিস যদি আমরা দেখি তাহলে আমাদের ফার্স্টেই জানতে হবে রেগুলেশন করা যায় সেই গ্লাইকোলিসিসের সেই স্টেপগুলোতে, যে স্টেপগুলো হচ্ছে ইরিভার্সিবল স্টেপ। তাহলে আমাদের ফার্স্টেই জানতে হবে যে কোন স্টেপগুলো ইরিভার্সিবল। ঠিক আছে, তো সেখানে দেখো দিস রিঅ্যাকশন আর ক্যাটালাইজড বাই, যেগুলো ইরিভার্সিবল রিঅ্যাকশন সেগুলো হচ্ছে হেক্সোকাইনেজ বা গ্লুকোকাইনেজ, আর হচ্ছে 2 নম্বর হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ 1 অ্যান্ড পাইরুভেট কাইনেজ। তো আমরা যদি ওই যেটা আমরা ফ্লো চার্ট মতো দেখেছিলাম সেখানটায় যাই, তাহলে আমরা দেখবো হেক্সোকাইনেজ হচ্ছে ফার্স্ট যে স্টেপটা আছে সেটাই, অর্থাৎ গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেটে যে এনজাইমটা লাগছে সেটা হচ্ছে হেক্সোকাইনেজ, এবং এটা হচ্ছে ইরিভার্সিবল। দেখো তীরটা কিন্তু একদিকে আছে, এই প্রসেসটা তীরটা দুদিকে আছে, কিন্তু এই প্রসেসটা তীরটা একদিকে আছে, অর্থাৎ এটা ইরিভার্সিবল একটা স্টেপ, এবং ইরিভার্সিবল স্টেপেই কিন্তু আমরা ওটাকে রেগুলেট করতে পারি প্রসেসটাকে। তো এটা একটা ইরিভার্সিবল মানে রিঅ্যাকশন হচ্ছে স্টেপ, অ্যান্ড এটা হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ 1, আর একটা বললো এনজাইম সেটা হচ্ছে, দেখো এখানেও কিন্তু অ্যারোটা এদিকেই আছে, এদিকে কিন্তু নেই, তাই এটাও কিন্তু ইরিভার্সিবল হয়ে যাচ্ছে। আরেকটা আমরা দেখবো সেটা হচ্ছে পাইরুভেট কাইনেজ, সেটাও দেখো এই অ্যারোটা কিন্তু ফসফেনল পাইরুভেট না, এটা হচ্ছে এডিপি থেকে এটিপি, এটা রিভার্সিবল, কিন্তু ফসফেনল পাইরুভেট থেকে যে পাইরুভেট তৈরি করছে সেটা কিন্তু ইরিভার্সিবল। তাহলে আমরা তিনটে রিঅ্যাকশন জানলাম। এটাও কোশ্চেনে আসে যে গ্লাইকোলিসিসের কোন কোন স্টেপগুলো ইরিভার্সিবল, তো সেখানে আমাদের লিখতে হবে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট যখন হচ্ছে সেই রিঅ্যাকশনটা, যেটা হচ্ছে হেক্সোকাইনেজ বা গ্লুকোকাইনেজ দিয়ে মানে রেগুলেট হয়, সেই রিঅ্যাকশনটা হচ্ছে ইরিভার্সিবল। তারপরে হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ দিয়ে 1 দিয়ে যেটা রেগুলেট হয় সেটা হচ্ছে ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে যখন আমরা ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট করছি সেটা হচ্ছে ইরিভার্সিবল, তাই এটাকে রেগুলেট করা যায়। আর একটা ইরিভার্সিবল প্রসেস হচ্ছে যেটা হচ্ছে ফসফেনল পাইরুভেট থেকে আমরা যখন পাইরুভেট কাইনেজের মাধ্যমে পাইরুভেট তৈরি করছি সেটাও হচ্ছে ইরিভার্সিবল প্রসেস। ওকে, তাহলে আমাদের তিনটে ইরিভার্সিবল আমরা স্টেপ দেখলাম, আর ইরিভার্সিবল স্টেপগুলো দিয়ে আমরা রেগুলেট করতে পারি, অর্থাৎ এই তিনটে এনজাইম কিভাবে রেগুলেশন হচ্ছে সেটা জানলে কিন্তু আমাদের গ্লাইকোলিসিসের রেগুলেশনটা আমরা জেনে যাব। তাহলে দেখো ফার্স্ট থেকে আমরা দেখি, ফার্স্টে যদি আমরা হেক্সোকাইনেজ বা গ্লুকোকাইনেজের রেগুলেশনটা দেখি, সেখানে কি বলছে, ইট ইজ অ্যান অ্যালোস্টেরিক এনজাইম। এটা হচ্ছে একটা অ্যালোস্টেরিক এনজাইম। অ্যালোস্টেরিক এনজাইমের ক্ষেত্রে কি হয়, প্রোডাক্টটা হচ্ছে এনজাইমের হচ্ছে একটা জায়গা থাকে, সেখানে প্রোডাক্টটা যখন বেশি পরিমাণে তৈরি হয়ে যায় তখন প্রোডাক্টটা গিয়ে ওই এনজাইমের ওই জায়গাটা বাইন্ড করে, ফলে কি হয়, এনজাইমটা ইনঅ্যাক্টিভেট হয়ে যায়। ঠিক এখানেও হেক্সোকাইনেজ বা গ্লুকোকাইনেজের মাধ্যমে গ্লুকোজ থেকে আমরা গ্লুকোজ 6-ফসফেট পাচ্ছি। তাই যেহেতু এটা অ্যালোস্টেরিক এনজাইম, তাই যখন গ্লুকোজ 6-ফসফেট বেশি তৈরি হয়ে যায় তখন গ্লুকোজ 6-ফসফেট কি করে, হেক্সোকাইনেজ বা গ্লুকোকাইনেজের সঙ্গে বাইন্ড করে, ফলে সেখানে কিন্তু রেগুলেট হয় প্রসেসটা। সেটাই বলছি, দেখো দ্যাট ইজ ইনহিবিটেড বাই ইটস প্রোডাক্ট গ্লুকোজ 6-ফসফেট। অর্থাৎ হেক্সোকাইনেজকে আমরা কিভাবে রেগুলেট করতে পারি, ফার্স্ট পয়েন্ট আসবে প্রোডাক্ট যেটা হচ্ছে গ্লুকোজ 6-ফসফেট। ঠিক আছে, এই ফিডব্যাকটাকে আমরা বলছি অ্যালোস্টেরিক ফিডব্যাক ইনহিবিশন। পরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে লিভার গ্লুকোকাইনেজ ইজ অ্যান ইন্ডিউসেবল এনজাইম দ্যাট ইনক্রিজ ইটস সিনথেসিস ইন রেসপন্স টু ইনসুলিন অ্যান্ড ডিক্রিজ ইন রেসপন্স টু গ্লুকাগন। এটা একটু বোঝার জায়গা। ইনসুলিন কখন বেরোয়, ইনসুলিন আমরা জানি জেনারেল নলেজ থেকে যে ইনসুলিন হচ্ছে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করে। ঠিক আছে, তাহলে ইনসুলিন আমাদের কখন সিক্রেট হবে, যখন তোমার মানে ইনসুলিন হচ্ছে, হ্যাঁ ইনসুলিন কখন সিক্রেট হবে, যখন হচ্ছে গ্লুকোজের পরিমাণটা বেশি হবে তখন ইনসুলিনও বেশি বেশি সিক্রেট হবে। অর্থাৎ গ্লুকোজের পরিমাণ বেশি মানে কিন্তু আমাদের গ্লাইকোলিসিসের ফার্স্ট যে রিঅ্যাক্ট্যান্ট গ্লুকোজ, সেখান থেকে আমরা প্রসেসটাকে পুরোটাকে প্রোগ্রেস করি, গ্লুকোজ 6-ফসফেট, ফ্রুক্টোজ 6-ফসফেট এবং লাস্ট অফ অল পাইরুভেট বা ল্যাকটেট তৈরি করি, সেই রিঅ্যাক্ট্যান্টটা কিন্তু বেশি থাকছে। ফলে কি হবে, যখন হচ্ছে ইনসুলিন যে কারণে বেরোচ্ছে গ্লুকোজ বেশি বলে, তখন কিন্তু আমাদের গ্লাইকোলিসিসটা বেশি হবে, কারণ গ্লাইকোলিসিসের রিঅ্যাক্ট্যান্ট হচ্ছে গ্লুকোজ, আর গ্লুকোজ বেশি আমরা বুঝতে পারছি ইনসুলিন বেশি বেরোচ্ছে বলে। ঠিক
আছে। তাই বলা যায় ইনসুলিনের রেসপন্সে ওটা হচ্ছে গ্লুকোকাইনেসটাও, লিভার যেটা গ্লুকোকাইনেস এনজাইমটা কাজ করে ওটাও রেগুলেট হয়। আর যখন গ্লুকাগন বেরোয় তখন কি হয়, গ্লুকাগন কখন বেরোয়, যখন আমাদের বডিতে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে গ্লুকোজ নেই, তখন আমাদের গ্লাইকোজেন যে আগে থেকে স্টোর করা ওটা থেকে আমরা গ্লুকোজ তৈরি করছি, অর্থাৎ বডির গ্লুকোজ লেভেল কমে গেছে। তখন যদি আমরা গ্লাইকোলিসিস প্রসেসটাকে চালাই তাহলে কিন্তু আরও কমে যাবে, কারণ গ্লাইকোলিসিসের রিঅ্যাক্টেন্টই হচ্ছে গ্লুকোজ। সেই কারণে কি হয়, তখন গ্লাইকোলিসিস প্রসেসটা ইনহিবিট করে যায়, অর্থাৎ সেটা থেমে যায়, তখন অতটা হয় না। তাই বলা চলে ইনসুলিন যখন ইনক্রিজ করছে তখন গ্লুকোকাইনেজ হচ্ছে ইনক্রিজ করছে, ফলে গ্লাইকোলিসিস স্টেপটাও এগোচ্ছে। আবার গ্লুকাগন যখন বেরোচ্ছে তখন কি হচ্ছে, গ্লাইকোলিসিস স্টেপটা হচ্ছে ডিক্রিজ করছে। কি কারণে, গ্লুকোকাইনেজ এনজাইমের অ্যাক্টিভিটিটাও ডিক্রিজ করছে। তাহলে আমরা হেক্সোকাইনেজ আর গ্লুকোকাইনেজ দুটো জানলাম। হেক্সোকাইনেজ হচ্ছে অ্যালোস্টেরিক ফিডব্যাক ইনহিবিশন হয়, যেটা হেক্সোকাইনেজ হচ্ছে লিভারে থাকে না, আমরা আগে ভিডিওতে জেনেছি। হেক্সোকাইনেজ হচ্ছে যেটা হচ্ছে মানে হেপাটিক সেল ছাড়া বাকি যে সেলগুলিতে গ্লাইকোলিসিস হয় সেখানে হেক্সোকাইনেজ থাকে, এবং হেক্সোকাইনেজ হচ্ছে একটা অ্যালোস্টেরিক এনজাইম, এটা রেগুলেট হয় হচ্ছে প্রোডাক্টের মাধ্যমে, গ্লুকোজ 6-ফসফেট। অ্যালোস্টেরিক ফিডব্যাক ইনহিবিশন হয়। আর যেটা লিভারে থাকে গ্লুকোকাইনেজ, সেটা হচ্ছে ইনসুলিন বেশি বেরোলে ওটা হচ্ছে এটা হচ্ছে একটা ইনডিউসেবল এনজাইম। হেক্সোকাইনেজ হচ্ছে অ্যালোস্টেরিক এনজাইম, গ্লুকোকাইনেজ হচ্ছে ইনডিউসেবল এনজাইম, যেটা হচ্ছে ইনক্রিজ করে যখন হচ্ছে ইনসুলিন বেশি বেরোয় আর ডিক্রিজ করে যখন হচ্ছে গ্লুকাগন হয়। ঠিক আছে, এবারে আমরা দেখব পরে যেটা আছে, যেটা হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ 1, যে এনজাইমটার মাধ্যমে আমরা ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট তৈরি করছি। তাহলে ফসফোফ্রুক্টোকাইনেজ 1টা কিভাবে অ্যাক্টিভেট করছে এবং ইনহিবিট করছে সেটা আমাদের পরের স্টেপে জানবো। তো সেখানে আমরা দেখছি ফসফোফ্রুক্টোকাইনেজ 1 ইজ অ্যাক্টিভেটেড বাই ফ্রুক্টোজ 6-ফসফেট। ফ্রুক্টোজ 6-ফসফেট হচ্ছে রিঅ্যাক্টেন্ট, অর্থাৎ কোনো এনজাইমের আমরা জানি এনজাইমেটিক যখন রিঅ্যাক্টেন্টটা যখন বেড়ে যায় তখন স্বাভাবিকভাবেই বলা যায় যে রিঅ্যাকশনটাও কিন্তু বাড়বে। তো ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে আমরা ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট তৈরি করি, তাহলে ফ্রুক্টোজ 6-ফসফেট যেহেতু বেড়ে যাচ্ছে তাই কিন্তু এনজাইমের অ্যাক্টিভেশনও বাড়ছে, অর্থাৎ সেটাকে প্রোডাক্টে তৈরি করার একটা প্রোডাক্টে তৈরি করার জন্য রিঅ্যাকশনটা হচ্ছে। এরপরে হচ্ছে এএমপি। এএমপি হচ্ছে হুইচ সিগন্যালস লো এনার্জি স্টেট, অর্থাৎ আমরা গ্লাইকোলিসিসের মাধ্যমে আমরা জানি আমরা এনার্জি পাই, সেটা আমরা পরে দেখব। এই যে পয়েন্টটা আছে এনার্জেটিক্স অফ গ্লাইকোলিসিস, আমরা অ্যানারোবিকে কত এটিপি পাই সেটা আমরা ওখানে দেখব। তো যখন আমাদের বডিতে যখন এটিপি কমে যাচ্ছে তখন বডি জানে যে গ্লাইকোলিসিস করলে আমি এটিপি পাবো, তখনই কিন্তু বডি এই প্রসেসটাকে প্রোগ্রেস করার জন্য ফসফোফ্রুক্টোকাইনেজ 1টাকে কিন্তু অ্যাক্টিভেট করবে, জানে ওটা রেগুলেটরি স্টেপ, তো ওটা এনজাইমটাকে যদি আমি অ্যাক্টিভেট করি তাহলে গ্লাইকোলিসিসটা প্রোগ্রেস করবে। সেই জন্য এএমপি হচ্ছে একটা সিগন্যালের মতো দেখায় যে ওটা হচ্ছে বডিটা লো এনার্জি স্টেটে আছে। ঠিক সেরকমই সিএমপি এবং এটিপি দেখায় হাই এনার্জি স্টেটে বডি আছে। এইটা যখন বেড়ে যায় বডিতে সিএমপি বা এটিপি তখন কিন্তু ফসফোফ্রুক্টোকাইনেজ 1-এর অ্যাক্টিভিটিটা ডিক্রিজ করে যায় এবং তার ফলে ইনহিবিট হয়ে যায়। দেখো ফসফোফ্রুক্টোকাইনেজ 1 ইজ ইনহিবিটেড বাই সাইট্রেট সিএমপি অ্যান্ড এটিপি which signals high energy state slowing down the glycolysis, অর্থাৎ বডিতে যদি হাই এনার্জি থাকে তখন আমাদের আর এটিপির দরকার নেই, তখন বডি কি করবে গ্লাইকোলিসিসটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে এবং তার জন্য তাকে রেগুলেটরি যে রেগুলেটরি এনজাইম তাকে ইনহিবিট করলে আমাদের গ্লাইকোলিসিস প্রসেসটা কিন্তু পুরোটাই স্টপ হয়ে যাবে। এছাড়াও আরেকটা হচ্ছে অ্যাক্টিভেটেড হয়, সেটা হচ্ছে ফ্রুক্টোজ 2,6-বিসফসফেট দিয়ে হচ্ছে অ্যাক্টিভেট করা যায়। এরপরে আমরা দেখব ফসফোফ্রুক্টোকাইনেজ 1, এটা একটা দেখলাম অ্যাক্টিভেটেড বাই হচ্ছে সাবস্ট্রেট দিয়ে করা যায় এবং ফ্রুক্টোজ 2,6-বিসফসফেট, এবং হচ্ছে যদি লো এনার্জি স্টেট থাকে তখন করা যায়, আর যদি হাই এনার্জি স্টেট থাকে তাহলে ইনহিবিট করা যায়। আরেকটা হচ্ছে ঠিক এই আগেরটার মতোই, সেটা হচ্ছে phosphofructokinase 1 is an inducible enzyme that increases its synthesis in response to insulin and decrease in response to glucagon। তো যেটা বললাম ইনসুলিন তখনই বেড়ে যখন হচ্ছে গ্লুকোজ লেভেল বেড়ে যায়, এবং গ্লুকোজ লেভেল বাড়লে আমাদের গ্লাইকোলিসিসের যে রিঅ্যাক্টেন্ট সেটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ তখন চাইবে বডি যে বেশি পরিমাণে এনার্জি তৈরি করে দিই, যেহেতু রিঅ্যাক্টেন্ট বেশি আছে তখনই কিন্তু আমাদের যে এনজাইমগুলো কাজে লাগে গ্লাইকোলিসিসে অর্থাৎ এনার্জি তৈরি করতে সেগুলো অ্যাক্টিভেটেড হয়ে যায়।
অপরদিকে গ্লুকাগন কখন বেরোয়, যখন গ্লুকোজ লেভেল কম থাকে। অর্থাৎ গ্লুকাগন কি করে, গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি করে। অর্থাৎ গ্লুকোজ কম আছে তাই স্টোরেজ গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি করছে। তো গ্লুকোজ কম থাকলে আমাদের রিঅ্যাক্টেন্ট কম আছে, তখন কিন্তু গ্লাইকোলিসিস পাথওয়েটা বন্ধ করার জন্য তখন বডি কি করে যে ওই ফসফোফ্রুক্টোকাইনেজ 1টাও কিন্তু তখন ইনহিবিট করে দেয়, ফলে গ্লাইকোলিসিস প্রসেসটা স্টপ হয়ে যায়। ঠিক একই দেখো প্রত্যেকটা এনজাইমই কিন্তু এই ইনসুলিন এবং গ্লুকাগনের ক্ষেত্রে একই মানে শো করে আর কি অ্যাক্টিভিটি। ইনসুলিনের ক্ষেত্রে অ্যাক্টিভিটি বাড়ায় অর্থাৎ অ্যাক্টিভেট হয়ে যায়, আর গ্লুকাগন সিক্রেশন হলে হচ্ছে ইনহিবিট হয়ে যায়। এরপর আমরা দেখব পাইরুভেট কাইনেজ। তাহলে আমাদের দুটো এনজাইম কিন্তু হয়ে গেল। ফার্স্ট হচ্ছে যেটা ফার্স্ট স্টেপে আমরা দেখেছি হেক্সোকাইনেজ গ্লুকোকাইনেজ, সেকেন্ড হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ 1 যেটা হচ্ছে আমাদের থার্ড বা থার্ড স্টেপে আছে, আর এইটা হচ্ছে পাইরুভেট কাইনেজ যেটা হচ্ছে আমাদের লাস্ট স্টেপ। অর্থাৎ ফসফেনল পাইরুভেট থেকে যখন পাইরুভেট তৈরি করছি তখন আমাদের পাইরুভেট কাইনেজ এনজাইমটা কাজে লাগে। তো এটা কিভাবে রেগুলেট হয় সেটা আমরা দেখি। দেখো ফার্স্ট যেটা বলেছে সেটাই আগেটা আমি বললাম, প্রত্যেকটা এনজাইম যেটা তিনটেই আছে তিনটের ক্ষেত্রে একটা কমন, যে ইনসুলিনে এই যে হাই ইনসুলিন লেভেলে এটা কি করছে, ইনক্রিজ ইন পাইরুভেট কাইনেজ ইজ অ্যান ইনডিউসেবল এনজাইম দ্যাট ইনক্রিজ ইন কনসেন্ট্রেশন উইথ হাই ইনসুলিন লেভেল অ্যান্ড ডিক্রিজ উইথ গ্লুকাগন। অর্থাৎ এটার কনসেন্ট্রেশন বেড়ে যায় যখন ইনসুলিন লেভেল হাই থাকে অ্যান্ড কনসেন্ট্রেশন কমে যায় যখন গ্লুকাগন লেভেলটা আর কি হাই থাকে, ডিক্রিজ উইথ গ্লুকাগন। অর্থাৎ গ্লুকাগন লেভেলটা যখন হাই থাকে তখন হচ্ছে পাইরুভেট কাইনেজের কনসেন্ট্রেশনটা ডিক্রিজ করে, ঠিক আছে। আর সেকেন্ড যে পয়েন্টটা দেখবো সেটা হচ্ছে ইট ইজ অ্যাক্টিভেটেড বাই ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট অ্যান্ড ইনঅ্যাক্টিভেটেড বাই এটিপি। অর্থাৎ এটিপি যদি আমাদের বডিতে থাকেই তখন কিন্তু ওটা ইনঅ্যাক্টিভেটেড হয়ে যায়। অর্থাৎ গ্লাইকোলিসিস প্রসেসটা পুরোটা গ্লাইকোলিসিস হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ গ্লাইকোলিসিসের মাধ্যমে তো আমরা এটিপি পাচ্ছি। তো এটিপি যদি বডিতে পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে আমাদের গ্লাইকোলিসিস প্রসেসটা করার কোনো প্রয়োজন নেই। আর এটা হচ্ছে অ্যাক্টিভেটেড হয় ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট দিয়ে। অর্থাৎ ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট হচ্ছে একটা রিঅ্যাক্টেন্টের মধ্যে পড়ে, অর্থাৎ একটা মানে স্টেপের মধ্যে তো ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট তৈরি হচ্ছে। মানে আমরা যে ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে কি হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ 1-এর মাধ্যমে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট তৈরি হচ্ছে। অর্থাৎ দুটো রেগুলেটরি স্টেপ কাটিয়ে চলে এসছে, তখন তাহলে আমাদের বডির সত্যি দরকার। সেই জন্য তখন ফ্রুক্টোজ 1,6-বিসফসফেটটা যদি বেশি হয়ে থাকে তাহলে কিন্তু তখন ওটা অ্যাক্টিভেটেড হয়ে যায় আর ইনঅ্যাক্টিভেটেড বাই এটিপি। দেখো এই ছবিগুলো দেখলেই কিন্তু পুরো পরিষ্কার হয়ে যাবে। এটাও দেখো এখানে যেটা লেখা আছে তার ছবিটা এখানে আছে, এটা এখানে, এরও দেখো পুরো ছবিটাই দেওয়া আছে, ইনসুলিনে ইনডিউসার, গ্লুকাগন রিপ্রেসার, এই পয়েন্টটা। তার এটা দেখো ফ্রুক্টোজ 2,6-বিসফসফেট এএমপি, ফ্রুক্টোজ 6-ফসফেট, এই যে এইখানটা আছে এটা হচ্ছে প্লাস মানে এটা হচ্ছে অ্যাক্টিভেট করছে, অ্যান্ড এটা মাইনাস মানে হচ্ছে এটা ইনঅ্যাক্টিভেট করছে। কি সাইট্রেট, এটিপি আর সিএমপি। এটিপি আর সিএমপি হচ্ছে হাই এনার্জি কে মানে ডিনোট করে, আর এএমপি হচ্ছে লো এনার্জি স্টেটকে ডিনোট করে। আর পাইরুভেট কাইনেজের ক্ষেত্রেও দেখো এই ছবিটা দেখলেই ইনসুলিন ইনডিউসার প্লাস অ্যান্ড রিপ্রেসার গ্লুকাগন মাইনাস অ্যান্ড ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট এটা হচ্ছে প্লাস, অর্থাৎ এটাকে অ্যাক্টিভেট করছে, আর এটিপি হচ্ছে মাইনাস মানে এটাকে হচ্ছে রিপ্রেস করছে। ঠিক আছে, তাহলে এই অবধি রইল রেগুলেশন অফ গ্লাইকোলিসিস, যেটা আমরা জানলাম তিনটে যে ইরিভার্সিবল যে রিয়াকশনগুলো চলে সেখানে যে এনজাইমগুলো থাকে সেগুলোকে যদি আমি রেগুলেট করতে পারি তাহলেই কিন্তু গ্লাইকোলিসিসটা আমরা রেগুলেট করতে পারবো। সেটা হচ্ছে হেক্সোকাইনেজ অ্যান্ড গ্লুকোকাইনেজ। ফার্স্ট স্টেপ যেটা আমরা জানি গ্লাইকোলিসিসে, যেখানে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট তৈরি হয়। হেক্সোকাইনেজ কোথায় লাগে, লিভারের বাইরে কোথাও গ্লাইকোলিসিস হলে, আর গ্লুকোকাইনেজ হচ্ছে লিভারের মধ্যে কোথাও গ্লাইকোলিসিস হলে। আর তারপর হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ, যেটা হচ্ছে থার্ড স্টেপ, যেখানে হচ্ছে ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট তৈরি হয়। অ্যান্ড পাইরুভেট কাইনেজ যেটা হচ্ছে লাস্ট স্টেপ গ্লাইকোলিসিস, অ্যারোবিকের ক্ষেত্রে লাস্ট এবং অ্যানারোবিকের ক্ষেত্রে তারপরে একটা হয়। অ্যারোবিক যদি ধরি তাহলে হচ্ছে লাস্ট স্টেপ, সেটা হচ্ছে ফসফেনল পাইরুভেট থেকে তখন পাইরুভেট তৈরি হয়। ওকে, তাহলে আজকে এই অবধি রইল। থ্যাংক ইউ।